এখন আমরা দেখব রুই মাছের প্রজনন। রুই মাছ অ্যাকচুয়ালি কোন ঋতুতে কিভাবে ডিম পাড়তেছে এবং প্রজনন করতেছে, বাচ্চা পয়দা করতেছে সেই ব্যাপারটা। এখানে আমি দুইটা চিত্র অঙ্কন করেছি, চিত্রগুলো থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি। এইটা হলো শুক্রাশয়। শুক্রাশয় অর্থ হলো যেখান থেকে শুক্রাণু উৎপন্ন হয়, আর এইটা হলো ডিম্বাশয়, যেখান থেকে ডিম্বাণু উৎপন্ন হয়। ওকে, শুক্রাশয় অপেক্ষা ডিম্বাশয়টা আকারে একটু বড়। শুক্রাশয়ের উপরে একটা আবরণ থাকে, ডিম্বাশয়ের উপরও সেম একটা আবরণ থাকে। এই আবরণ ছাড়া কিন্তু এরা তাদের শরীরের উপর ভেতরে আটকে থাকতে পারতো না। ওকে, মানে ব্যাপারটা এরকম যে কোনো একটা জিনিস এরকম ভেসে আছে, আমি একটা আবরণ দিয়ে এটাকে আটকায় রাখলাম, এটা কিন্তু মাটিতে পড়ে যাচ্ছে না। তাহলে এটা যদি শুক্রাশয় হয়, আমার হাতটা হচ্ছে তার আবরণ, শুক্রাশয়টা আমি আটকে রাখছি। ওকে, সো এই আবরণটা কিন্তু পেরিটোনিয়াম থেকে তৈরি হয়। কি দিয়ে তৈরি হয় এই আবরণটা? এই আবরণটা কি দিয়ে তৈরি হয়? পেরিটোনিয়াম। পেরিটোনিয়ামটা একটু ভাঁজ ভাঁজ হয়ে এটাকে আটকে থাকে, ভাঁজ ভাঁজ হয়ে এটাকে কাভার করে। তো এই পেরিটোনিয়াম, এটাও তো পেরিটোনিয়াম। তো এগুলোর কিন্তু আলাদা আলাদা নাম আছে। যখন একটা যখন একটা শুক্রাশয়কে আটকে থাকবে, এটাকে বলে মেসোরিকিয়াম। মেসোরিকিয়াম। এইখানে কিন্তু অর্কি শব্দটা আছে, অর্কি, মেসো অর্কিয়াম। খেয়াল করে দেখো, অর্কি, এই অর্কি শব্দের অর্থ কিন্তু শুক্রাশয়। অর্কি শব্দের অর্থ কি? শুক্রাশয়। কখনো এমন হয় না যে আমাদের গাল ফুলে যায়? আমাদের এখানে যে প্যারোটিড গ্রন্থিটা আছে, লালা গ্রন্থি, এখানে যদি মামস ভাইরাস আসে, মামস ভাইরাস এসে আমাদের এই প্যারোটিড গ্রন্থিটাকে ফুলায় ফেলায়, তখন আমাদের এখানে ব্যথা করে, ফুলে যায়। তো আমরা যদি চিকিৎসা না করি, ডাক্তারের কাছে যদি না যাই, যাইতে হবে কিন্তু, আজ থেকে মনে রাখবেন যে যাইতে হবে আপনাকে। আপনার এলাকায় যদি কাউরে হয়, আপনার যদি হয়, ডাক্তারের কাছে অবশ্যই যাইতে হবে। তো এখানকার ভাইরাসটা পরবর্তীতে কিন্তু মানুষের শুক্রাশয়ে যায়, পুরুষের ক্ষেত্রে। কোথায় যায়? শুক্রাশয়ে গিয়ে শুক্রাশয়ের মধ্যে প্রদাহ তৈরি করে, শুক্রাশয় ফুলে যায়, ব্যথা করে। এবং চিকিৎসা যদি আপনি না করেন, তাহলে ওই শুক্রাশয়ে যে এখান থেকে ভাইরাসটা গেল, গিয়ে হবে কি, ভবিষ্যতে আর আপনি কখনো শুক্রাণু উৎপন্ন করতে পারবেন না, বাচ্চা পয়দা করতে পারবেন না। তাহলে মামসটা কিন্তু খুব খারাপ। ঠিক আছে? তো মামস যখন শুক্রাশয়ে যায়, শুক্রাশয়ে যখন প্রদাহ হয়, ওইটাকে বলা হয় অর্কাইটিস। এখান থেকে যখন মামসটা শুক্রাশয়ে যায়, গিয়ে শুক্রাশয়ে যখন ব্যথায় ও ফোলায়, তখন এটাকে বলা হয় অর্কাইটিস। অর্কি শব্দের অর্থ শুক্রাশয়, আইটি শব্দের অর্থ প্রদাহ। তাহলে আমি আজকে আপনাকে শেখাইলাম, শুক্রাশয় যদি ফুলে যায়, ব্যথা করে, দ্যাট ইজ কল্ড অর্কাইটিস। অনেকেই বোঝেন নাই শুক্রাশয় কি জিনিস। শুক্রাশয় মানে হচ্ছে বিচি। সো পোলা বান্ধব বোঝার কথা, এই জিনিস যদি ফুলে যায়, ব্যথা করে, দ্যাট ইজ কল্ড অর্কাইটিস। তাহলে ওই জিনিসের আরেক নাম কি? অর্কি। রাইট? তাহলে আমরা বুঝলাম এটার আবরণের নাম কেন মেসোরিকিয়াম, কারণ এখানে অর্কি বা শুক্রাশয় কথাটা আছে। তাহলে শুক্রাশয়ের আবরণে নাম শুক্রাশয়ের নাম অনুসারেই হবে, মেসোরিকিয়াম। আর এই যে আবরণটা দেখতে পাচ্ছেন, দিস ইজ কল্ড মেসোভেরিয়াম। মেসোভেরিয়াম। তাহলে এগুলো অ্যাকচুয়ালি পেরিটোনিয়াম বা ওই সিলমের পর্দা। তো মেসোভেরিয়ামে এখানে দেখো মেসো ওভারি, এই ওভারি কথাটা আছে। আর ওভারি মানে তো ডিম্বাশয়, আপনি জানেনই। তাহলে আপনার আর কোনো প্রবলেম রইল না। তো আমরা শুক্রাশয়ের আবরণও পেলাম, ডিম্বাশয়ের আবরণও পেলাম, দুইটাই পেরিটোনিয়াম দ্বারা। এবং শুক্রাশয়ের আবরণের নাম হচ্ছে মেসোরিকিয়াম, আর ওভারি বা ডিম্বাশয়ের আবরণের নাম হচ্ছে মেসোভেরিয়াম। একটু খেয়াল করো তোমরা যে এই দুইটাই, এই যে এখানে এসে মিলিত হচ্ছে এই ছিদ্রপথে, এটাও কিডনি, এটাও কিডনি। তাহলে আমরা বৃক্ক নেওয়ার কথা বলছি না। মানুষের যখন বৃক্ক পড়বো, তখন দেখবো যে এই যে এখানে গোবিনি বা ইউরেটার আছে, তো এগুলো নিয়ে আমরা পড়বো না। তো দেখো, শুক্রাশয় এবং বৃক্ক দুইটা কিন্তু একসাথে এসে এই যে সেম ছিদ্রপথে কিন্তু মূত্রও বের হয়। মানে বৃক্কের মূত্র বা রেশন পদার্থ যে ছিদ্রপথে বের হয়, শুক্রাশয় থেকে শুক্রাণু কিন্তু সেই ছিদ্রপথে বের হয়। একইভাবে দেখো, ফিমেলদের ক্ষেত্রেও যে পাশে হচ্ছে বৃক্ক থেকে রেশন পদার্থ বের হয়, ঠিক সেই পাশে কি হয়, ডিম্বাশয় থেকে এসে ডিম্বাণু বের হয়। তাহলে মানুষের ক্ষেত্রে কিন্তু সেম ব্যাপার। মানুষের কিন্তু পুরুষের ক্ষেত্রে কিন্তু যে পথে প্রস্রাব বের হয় বা বর্জ্য পদার্থ বের হয়, সেই পথে কিন্তু শুক্রাণু বের হয়। ঠিক আছে? তো এটা একটু আমাদের বুঝতে হবে। এখন
কথা হচ্ছে যে প্রজনন তন্ত্র সম্পর্কে আমরা হালকা একটু ধারণা পেলাম। এখানে একটু বলে রাখি, যদি কখনো এমন হয় যে এদের ডিম্বাণু উৎপন্ন হয়েছে, কিন্তু ডিম্বাণুতে যে ডিম্বাণুগুলো দেহের বাইরে ছাড়বে, দেহের বাইরে যে ছাড়বে পরিবেশ নাই, কারণ এরা খুবই রোমান্টিক একটা মাছ এবং হাইলি রোমান্টিক মাছ। দ্যাট ইজ হোয়াই এরা কিন্তু সবসময় ডিম ছাড়ে না। কেন ছাড়ে না, কিভাবে ছাড়ে না, আমি কিছুক্ষণের মধ্যেই বলবো। তো যখন ডিম ছাড়ে না, এই ডিমগুলো কিন্তু তাদের দেহের ভেতরেই কি হয়ে যায়, ধীরে ধীরে গায়েব হয়ে যায়। এদের ডেফিনেটলি শ্বেতকণিকা আছে, শ্বেতকণিকাগুলোকে ক্লিন করে ফেলে। তো অনেক পুরুষের মধ্যে কিন্তু এই ধরনের একটা ব্যাপার দেখা যায়, ভাইয়া প্রত্যেক মিনিটে যদি এরকম মিলিয়ন মিলিয়ন লাখ লাখ শুক্রাণু উৎপন্ন হয়, তাহলে আমাদের দেহ থেকে যদি শুক্রাণু বের না হয়, তাহলে আমাদের কি বিপদ হবে কিনা। অনেক পুরুষের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা আছে, ছেলেদের ক্ষেত্রে। তো এইটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। হিউম্যান বডিতে ম্যাক্রোফেজ আছে, শুক্রাণু যখন তৈরি হবে, শুক্রাণু যখন ইউজড হবে না, দেহের বাইরে যাবে না, আমাদের দেহের ম্যাক্রোফেজ সেই শুক্রাণুগুলোকে গায়েব করে ফেলবে, মেরে ফেলবে। বুঝতে পেরেছো? মেয়েদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা হয় না। মেয়েদের ক্ষেত্রে ডিম্বাণুটা বের হয়, যদি দেখে শুক্রাণু আসতেছে না, ডিম্বাণুটা পরবর্তীতে দেহ থেকে ভেঙে বের হয়ে যায়। দ্যাট ইজ কল রজচক্র। তাহলে পুরুষের ক্ষেত্রে ওটা অ্যাবজর্ব হয়ে যায়। সেম ব্যাপারটা এর ক্ষেত্রে ঘটে। এটাকে বলা হয় অ্যাট্রেশিয়া। কি বলে? অ্যাট্রেশিয়া। এ মানে হচ্ছে অ্যাবসেন্ট বা উইদাউট, উইদাউট। আর শিয়া, অ্যাট্রেশিয়া শব্দের অর্থ হলো পোর বা ছিদ্র। মানে খুব কমন সহজ ব্যাপার যে এদের দেহ থেকে যদি ছিদ্র পথে যদি ডিম্বাণুগুলো বের না হয়, দ্যাট ইজ কল অ্যাট্রেশিয়া। তাহলে রুই মাছের ফিমেলের শরীর থেকে যদি ডিম্বাণু বের না হয় ছিদ্রপথ দিয়ে, দ্যাট ইজ কল অ্যাট্রেশিয়া। দেহের ভেতরে ওরা অ্যাবজর্ব হয়ে গেল, দ্যাট ইজ কল অ্যাট্রেশিয়া। ওকে, আচ্ছা। সো আমরা প্রজনন তন্ত্র সম্পর্কে হালকা ধারণা পেয়েছি। মেসোরেকিয়ামও দেখলাম, মেসোভেরিয়াম দেখলাম এবং অ্যাট্রেশিয়া বলে টার্মটাও দেখলাম। এখন প্রশ্ন হলো যে কখন এই ঘটনাটা ঘটে। তো আমি বলে রাখি, ইউজুয়ালি এদের যৌন পরিপক্কতা আসে 2 বছরের মধ্যে। হ্যাঁ, 1 বছরের মধ্যেও আসতে পারে, আগে আসতো 3 বছর। তো যেটা হয়েছে ইনব্রিডিং, নিজেদের মধ্যে সংকরায়ন করতে 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 সময়টা আগায় চলে আসছে। আর বাংলাদেশের ঋতুও মাশাআল্লাহ একটু গরম গরম, একটু আবার মাঝে মাঝে একটু হাওয়া দেয়, মাঝে মাঝে একটু বৃষ্টি হয়, যে কারণে আমরা দ্রুত মানুষ পয়দা করে ফেলি। একটু বয়স না হইতেই আমরা বিয়ে করার জন্য তাগাদা অনুভব করি, এবং বিয়ে হইলে দেখা যায় 1 বছরের মধ্যে বাচ্চা নিয়ে একবার পৃথিবীতে জনসংখ্যা ভরায় দিতেছে, তাই না? তো রুই মাছের ক্ষেত্রেও কিন্তু সেম, আমরা যে ঋতু, আমরা যে বৈশিষ্ট্য থাকি, রুই মাছও মোটামুটি সেম বৈশিষ্ট্য থাকে। সো রুই মাছের কি প্রজনন কালটা ধীরে ধীরে কমে আসতেছে, 2 বছর হয়ে গেছে। প্রজনন ঋতু ইউজুয়ালি জুন জুলাই, এই সময় কিন্তু বৃষ্টি হয়, কিন্তু খেয়াল করো জুন জুলাই, মাঝে দামে আমি ওখানে আগস্টও লিখে রাখছে, ইটস ওকে। এই জুন জুলাই আগস্টের মধ্যে কিন্তু প্রচন্ড বৃষ্টি হয়, বজ্রপাত হয়, কালবৈশাখী হয়, কালবৈশাখী এই সময় হয়, মানে সরি, দিস নট কালবৈশাখী, বেসিক্যালি কালবৈশাখ হয় বৈশাখে, আর কাল চৈতালি হয় চৈত্র মাসে। সো জুন জুলাইয়ের মধ্যে কি হয়, ঝড় বৃষ্টি হয়। তো এই সময় এরা অনেক বৃষ্টি থাকে, অনেক পানি থাকে, টেম্পারেচার নিজেদের অনুকূলে থাকে, এত গরম থাকে না। তো এই সময় তারা হচ্ছে ডিম ছাড়ে, শুক্রাণু দিয়ে ডিমগুলোকে নিষিক্ত করে। কেন করে আমি একটু পরে বলবো কিন্তু। ওকে, প্রজননের স্থান। প্রজননের স্থান এরা কিন্তু কখনোই বড় নদী ছাড়া প্রজনন করে না। বড় নদী ছাড়া কিন্তু এরা কখনোই প্রজনন করে না। এটাকে বলা হয় প্রোটোমোড্রোমাস। ওকে, তো প্রোটোডোমোড্রোমাস, সরি টার্মটা ভুলে গেছি, আমি একটু দেখি। দিস কল্ড প্রোটামোড্রোমাস। ইয়েস, ঠিক ছিল, প্রোটামোড্রোমাস। প্রোটামোড্রোমাস টার্ম ঠিক ছিল। এই প্রোটোমো শব্দের অর্থ হচ্ছে নদী, রিভার, আর ড্রোমাস শব্দের অর্থ হচ্ছে রেস। খেয়াল করো, প্রজননের স্থান আমরা পড়তেছি, প্রজননের স্থান আমরা পড়তেছি। এদের তুমি যদি বড় পুকুর দাও, এদের তুমি যদি হাওড় বাওড় বিল দাও, এরা কিন্তু ডিম পারবে না, কারণ এদের নদীতে যাইতে হবে, এরা নদীতে যায়। এই যে নদীতে যাচ্ছে দৌড়ে, রেস মানে তো দৌড়, তাই না, সাঁতরে যাওয়া, তাহলে নদী মানে হলো প্রোটোমো। নদীতে গিয়ে যেহেতু এরা ডিম পারছে, সো এদেরকে বলা প্রোটোমোড্রোমাস। ওকে, আচ্ছা। অভিপ্রায়ন শব্দটার অর্থ কিন্তু সেম, মাইগ্রেশন করা, যে এরা এইসব জায়গা থেকে নদীতে যাচ্ছে। এখন কেন নদীতে যাচ্ছে এটা নিয়ে আমরা একটু কথা বলি। ডিম ছাড়ার সময়টাও আমরা এটার মধ্যে ইনক্লুড করে দিলাম। সেটা হলো
রুই মাছ টেম্পারেচারটা প্রথমে দেখবে, পানিতে টেম্পারেচার কেমন, 24 থেকে 28-এর মধ্যে হলে বেটার হয়, ঠান্ডা। 2, পানিকে ঘোলা হইতে হবে, কারণ ঘোলা পানিতে শিকারী প্রাণী কিন্তু ডিম দেখতে পায় না, তাহলে ডিমগুলো বেঁচে যাচ্ছে। আবার ঘোলা পানিতে কিন্তু প্রচুর খাবার থাকে, তাই না? পরিষ্কার পানির থেকে ঘোলা পানির মধ্যে খাবার বেশি, তাহলে ঘোলা পানি লাগবে। খেয়াল করো, টেম্পারেচার, ঘোলা পানি। 3 নম্বর হচ্ছে প্রচন্ড স্রোত থাকতে হবে। ওকে, তাহলে স্রোত থাকার জন্য কিন্তু এটা বর্ষা, ঝড় বৃষ্টি হইতে হবে, তাই না? কি পরিমাণ রোমান্টিক দেখো, যখন প্রচন্ড ঝড় বৃষ্টি বর্ষা তখন কিন্তু পানিতে স্রোত থাকে, তখন তারা ডিম পাড়ে। কেন স্রোত থাকলে ডিম পাড়ে খেয়াল করো। ইউজুয়ালি তারা হাল্লা নদীতে ডিম পাড়ে। তো যখন স্রোত থাকে, স্রোতে কিন্তু ওই প্রতিকূলে বিভিন্ন স্থান থেকে তারা খাদ্য ভাসায় নিয়ে আসে, তাই না? ঝড় বৃষ্টি হচ্ছে, উপর থেকে পানি আসতেছে, স্রোত উৎপন্ন হচ্ছে, পানির সাথে ঘোলা পানি আসতেছে, পানির সাথে খাবার আসতেছে, এটা তাদের জন্য বেটার না? ইয়েস। এবং তারা দেখে আইদার অমাবস্যা অথবা হচ্ছে পূর্ণিমা তিথি দেখে। খেয়াল করে দেখো তারা কত কি খেয়াল করতেছে। অমাবস্যা দেখতেছে, পূর্ণিমা তিথি দেখতেছে, ঠান্ডা পানি দেখতেছে, প্রচন্ড স্রোত দেখতেছে, ঘোলা পানি দেখতেছে, আকাশে বজ্রপাত আছে কিনা এটা দেখতেছে। অ্যাট দ্যাট মোমেন্ট ওরা দেখে সব কিছু অনুকূল আছে, তখন তারা ডিম ছাড়ে। যদি দেখে না ডিম ছাড়া, ওরা প্রথমে কিন্তু অল্প একটু ডিম ছাড়ে, যদি দেখে ডিমগুলো হচ্ছে না, ডিমগুলো যখন হচ্ছে নিষেক হচ্ছে না, তখন কি করে, তখন তারা বাকি ডিমগুলোকে অ্যাট্রেসিয়া করে ফেলে, মানে দেহের বাইরে বের হতে দেয় না, দেহের ভেতরে ওগুলোকে অ্যাবজর্ব করে ফেলে। দেখছো যে আমার পরিবেশে যদি আমি দেখি ডিমটা ফুটতেছে না, তাহলে আমি কি করব, আমি আমার ডিমগুলো ছাড়বো না এখানে। রুই মাছ কিন্তু এইরকম ইমোশনাল, ফিমেলটা। তো যখন প্রচণ্ড ঝড়, প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড ঘোলা পানি, প্রচণ্ড স্রোত, ঠান্ডা পরিবেশ, অমাবস্যা কিংবা পুণ্যতিথি, এমন সিচুয়েশনে রুই মাছ পুরুষ এবং স্ত্রী দুইজন ছোটাছুটি করতে থাকে, একজন আরেকজনের গা ঘেঁষে ঘুরতে থাকে, জলতল পার করতে থাকে। দিস ইজ কল ফোর প্লে বা পূর্ব রাগ। ওকে, তোমাদের যখন বয়স বাড়বে তখন তোমরা এটা বুঝতে পারবা। এই দিস ইজ কল ফোর প্লে বা পূর্ব রাগ, এইটা প্রদর্শন করতে হবে। এবং ওই যে টেম্পারেচার, পরিবেশ, সবকিছু সাথে এই যে ফোর প্লে বা পূর্ব রাগ আছে, সবকিছু কমিউনিকেট যখন হয়ে যায়, সবকিছু ব্যালেন্স হয়ে যায়, তখন রুই মাছ ফিমেল শরীরের মধ্যে একটা ঝাঁকুনি ওঠে। বুঝতে পারছো? মানে তার শরীরে একটা চেঞ্জ ঘটে, আকস্মিক চেঞ্জ, দ্যাট ইজ কল অ্যাড্রেনালিন রাশ, যেটা মানুষের ক্ষেত্রে ঘটে। সো আমরা এর ক্ষেত্রে অ্যাড্রেনালিন রাশ শব্দটা ব্যবহার করবো না। তো এই ধরনের সিচুয়েশনে হঠাৎ করে ঝাঁকুনি হয় এবং সে ডিম ছেড়ে দেয়। সে যখন ডিম ছেড়ে দেয় তখন ওগুলার উপরে শুক্রাণু ছেড়ে দেয় পুরুষ মাছটা। ওকে, তবে ডিম কোন জায়গায় ছাড়বে এটা একটু কথা আছে। ডিমেরা ইউজুয়ালি গভীর থেকে একটু অগভীরের দিকে চলে যায়, যেন ডিম ছাড়ার পর ছুটে পালায় না পালায়। আরেকটা কাজ করে এরা, পানির নিচে, ওই যে স্রোত ছিল প্রচন্ড, পানির নিচে ঘূর্ণি উৎপন্ন হয়েছে, ঘূর্ণির ফলে পানিতে যে ছোট ছোট গর্তগুলো হয়েছে পানির নিচে, ওই গর্তগুলোর মধ্যে ডিম পাড়ে এরা। পুরুষ মাছ গিয়ে ওখানে অনেক পরিমাণ শুক্রাণু ঢেলে দেয়, তাহলে ডিম পাড়তেছে কোথায়, পানির নিচে। ওকে, এই যে দেখো, এদের ডিমারসল এবং প্যালাজিক বলে দুইটা টার্ম আছে। ডিমারসল শব্দের অর্থ হচ্ছে, ডিমারসল শব্দের অর্থ ডাউন, মানে নিচে, তাহলে এরা পানির নিচে ডিম পাড়ে। তাহলে বলো তো, রুই মাছের আমি একটা ডিম নিয়ে আসলাম, আনার পর যদি দেখি পানিতে ডুবে যাচ্ছে, তাহলে কার ডিম? রুই মাছের ডিম। বাট যখন ডিমের উপরে শুক্রাণু চলে আসে, কি আসে? শুক্রাণু, তখন কিন্তু ডিমটা ভেসে ওঠে, এই জন্য একে বলা হয় প্যালাজিক ডিম। প্যালাজিক শব্দের অর্থ হলো ওশেন সারফেস। প্যালাজিক শব্দের অর্থ কি? ওশেন সারফেস, মানে পানির উপরের তল। তাহলে যখন ডিম ছাড়ে তখন পানির নিচে গর্তগুলোতে ছাড়ে, শুক্রাণু যখন ঢেলে দেয়, নিষেক যখন হয়, তখন ডিমগুলো ভেসে উপরে ওঠে। দ্যাট ইজ কল প্যালাজিক ডিম। তাহলে আমরা দেখলাম যে যখন আমরা রুই মাছের ডিম নিয়ে এসে ছেড়ে দিব, যদি দেখি ডুবে যায় তাহলে ওখানে শুক্রাণু পড়েনি, যদি দেখি ডিমগুলো ভেসে থাকতেছে তাহলে ওখানে কি পড়ছে? শুক্রাণু পড়ছে, নিষেক হয়ে গেছে। ওকে, তো রুই মাছের ডিমগুলোর ভেতরে কিন্তু অনেক পরিমাণে কুসুম থাকে। কেন অনেক পরিমাণে কুসুম থাকে? ওই যে দেহের বাইরে গিয়ে তারা ডিম পারলো, মূল দেহের বাইরে, এই যে এখানে ডিমটা পারলো, তো ডিম পারলে এই ডিমটার একদিন শুক্রাণু চলে আসবে ডিমের ভেতরে, তাই না? ডিমের ভেতরে একদিন শুক্রাণু চলে আসবে। এই যে শুক্রাণু আসলো, আসার পর শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট হয়ে গেল। এখন এটাকে বৃদ্ধি পাইতে হবে না? আর যদি বৃদ্ধি পাইতে হয়, মা গিয়ে কি এর খোঁজ নেবে? নিবে না। মা তো ডিম পাইলে পগার পার। এর ভেতরে কুসুম রাখতে হবে। এই কুসুমগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে খাবার থাকে, এই খাবারটা খেয়ে কিন্তু এটা পরবর্তীতে বিভাজন হবে, বিভাজন হতে হতে একসময় রুই মাছ হয়ে যাবে। তাহলে রুই মাছের ডিমের মধ্যে প্রচুর পরিমাণ কুসুম থাকে। ওকে, একটা রুই মাছ কতগুলো ডিম পারতে পারে? একটা রুই মাছ কতগুলো ডিম পারতে পারে?
একটা রুই মাছ কতগুলো ডিম পারতে পারে সেটার পাওয়ার বা উর্বরতা বা ফার্টিলিটি এটাকে বলা হয় ফার্টিলিটি রেট। 1 থেকে 4 লাখ পর্যন্ত ডিম পারতে পারে, 1 থেকে 4 লাখ পর্যন্ত ডিম পারতে পারে। তাহলে আমরা যদি কখনো বলি কাউরে উর্বরতা বেশি, কেউ বেশি উর্বর, বা কাউরে ফার্টিলিটি ভালো, কিংবা কাউরে ফিকান্ডিটি বেশি, দ্যাট মিনস কি সে বেশি ডিম পারে। ওকে, তাহলে রুই মাছের ফিকান্ডিটি কেমন? 1 থেকে 4 লাখ, মানে ডিম পাড়ার ক্ষমতা আর কি, কত ডিম পারতে পারে, কত বেশি পরিমাণ সে উর্বর বা ফার্টাইল। ওকে, হোয়াট ইজ স্পনিং? আচ্ছা, এটা একটু কেটে দিবে দেখুন ভিডিওটা। হ্যাঁ, হোয়াট ইজ স্পনিং? স্পনিং শব্দের অর্থ হচ্ছে ঢেলে দেওয়া। স্পনিং শব্দের অর্থ হচ্ছে ঢেলে দেওয়া। যে রুই মাছ যে ডিম ছাড়লো, দ্যাট ইজ কল স্পনিং। নিজের শরীর থেকে যে ডিম বের করে দিল, নিজের শরীর থেকে যে শুক্রাণু ঢেলে দিল, দ্যাট ইজ কল স্পনিং। তাহলে আমি আবার বলছি, ফিকান্ডিটি মানে হচ্ছে ফার্টিলিটি রেট, কত বেশি ডিম ছাড়তে পারে। আর স্পনিং শব্দের অর্থ ঢেলে দেওয়া, তাই না? ঢেলে দেওয়া, শুক্রাণু কিংবা ডিম্বাণু ঢেলে দেওয়াকে বলা হয় স্পনিং। প্রিয় স্টুডেন্ট, আমরা প্রজননটা পড়েছি, 1 মিনিটের মধ্যে আমি পুরো ব্যাপারটা আবার রিপিট করছি। এদের প্রজনন তন্ত্র মানে এদের বৃক্কের পাশেই শুক্রাশয় থাকে, ডিম্বাশয় থাকে। শুক্রাশয়ের আবরণের নাম হলো মেসোরিকিয়াম, অর্কি মানে হচ্ছে শুক্রাশয়। ডিম্বাশয়ের আবরণের নাম হচ্ছে মেসোভেরিয়াম, ওভারি মানে হচ্ছে ডিম্বাশয়। সাধারণত তারা পরিবেশ ঠিক রেখে ডিম পাড়ে। যদি দেখে পরিবেশ ঠিকঠাক নাই, তাহলে তাদের ডিমগুলো ভেতরেই থেকে যায়, ছিদ্র দিয়ে বের হয় না। তাহলে কখনো যদি ছিদ্র না থাকে বা ছিদ্র দিয়ে যদি না বের হয়, দ্যাট ইজ কল্ড অ্যাট্রেসিয়া। আপনি কি জানেন, যখন রুই মাছ পরিণত হয় তখনই ছিদ্র তৈরি হয় তার দেহে। পরিণত না হলে কিন্তু এই যে ডিম, এই যে এখানে ডিমটা যে বের করবে, এই ছিদ্রটা থাকে না। তাহলে খেয়াল করেন, যদি তার এখানে ছিদ্র তৈরি হয়, দেন আমরা বলবো তার অ্যাট্রেসিয়া নাই, ছিদ্র আছে। অ্যাট্রেসিয়া নাই বা ছিদ্র আছে। ওকে, তো যাই হোক না কেন, যদি সে ডিম না পারে, দ্যাট ইজ কল অ্যাট্রেসিয়া। ডিমগুলোকে নিজের শরীরের ভেতরে অ্যাবজর্ব করে নেয়। যৌন পরিপক্কতা পায় 2 বছরের মধ্যে। ইনব্রিডিং এর কারণে এটা হয়েছে। প্রজনন ঋতু হচ্ছে জুন জুলাই, কারণ বৃষ্টি, ঝড় বৃষ্টি এই সময় বেশি হয়। অগাস্ট পর্যন্ত চলে। প্রজনন ঋতু হচ্ছে, প্রজনন স্থান হচ্ছে বড় নদী। যেহেতু বড় নদীতে এরা যায়, এই জন্য এদেরকে বলা হয় প্রোটোমোড্রোমাস। প্রোটোমো শব্দের অর্থ হচ্ছে নদী, ড্রোমাস শব্দের অর্থ হচ্ছে রেস, নদীতে দৌড়ে যায়। অভিপ্রায়ন মানে হচ্ছে মাইগ্রেশন, সেম কথা। ডিম ছাড়ার সময় আমি তো আপনাকে ঋতু সম্পর্কে হালকা ধারণা দিয়েছি। স্পনিং শব্দের অর্থ হচ্ছে ঢেলে দেওয়া, শুক্রাণু এবং ডিম্বাণু ঢেলে দেওয়া। আর ফিকান্ডিটি শব্দের অর্থ হচ্ছে ফার্টিলিটি রেট, মানে কতগুলো ডিম সে উৎপন্ন করতেছে, 1 থেকে 4 লাখ। নিষেকের ক্ষেত্রে আমরা দেখবো যে এদের দেহের বাইরে নিষেক হয়, মানে শুক্রাণু ডিম্বাণু রুই মাছের শরীরের বাইরে নিষিক্ত হচ্ছে, একজন আরেকজনের সাথে মিলতেছে। সো দিস ইজ কল্ড বহিঃনিষেক বা এক্সটার্নাল ফার্টিলাইজেশন। তো ডিম ছাড়ার পর ডিমটা যদি পানির নিচে ডুবে যায়, ওই ধরনের ডিমকে বলা হয় ডিমারসল। আর যদি নিষেকের পর ডিমটা ভেসে ওঠে, দ্যাট ইজ কল্ড প্যালাজিক। আশা করছি আমি আপনাদের বোঝাইতে পেরেছি। সবাইকে ধন্যবাদ।